হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ দ্য প্রসিকিউটর প্রপোজালস এর এপিসোড 7 এবং 8। এপিসোডের শুরুতেই জু এবং লি গাড়িতে বসে কেস নিয়ে কথা বলছিল। জু বলে ওটা এমন একটা ভালোবাসা ছিল যা মেরে ফেলার পরও কখনো ভুলতে পারেনি। সে বলে কোরিয়ান কিমের মৃত্যু তার পেটের ভেতর লুকিয়ে রাখা মাদকের ব্যাকপেটে হওয়ার কারণে হয়েছে। তাকে উদ্দেশ্যপ্রণীতভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ ফেলে দেওয়া হয়েছে। লি বলে এমনটা তো হতে পারে যে তারা ভেবেছিল তাকে তারা মেরেই ফেলেছে, আর ডিরেক্টর তা কেন তাকে সাহায্য করছেন। জো বলে তুমি কি দেখতে পাচ্ছ না যে তারা একে অপরকে ভালোবাসে। এরপর সে বলে বোঝার চেষ্টা করো না, যত বেশি ভাববে তত কম বুঝতে পারবে, আর ভালোবাসা তো অন্তই হয়, তাই না। এরপর জো ডিরেক্টর তাকে সাথে দেখা করার জন্য তার অফিসে আসে। সে অফিসে পৌঁছানো মাত্রই ডিরেক্টর তাকে বলে আমি এখনই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, আর তখনই ডিরেক্টর লিয়ের ব্যাপারে কথা বলে। সে বলে যে ওকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার বা বদলি করে দেওয়া হোক, মানে মামলাটির ব্যাপারে যে কথা হচ্ছে তাতে আমার খুব অস্বস্তি হচ্ছে। ঠিক তখনই লি জুয়ের পেছন থেকে চুপিসারে বের হয়ে আসে। ডিরেক্টর তাকে বলে যে তুমি এখানে কি করছো। তখন তারা দুজন একে অপরের দিকে তাকাতে থাকে। লি পুরো রুমটির এদিক ওদিক তাকাতে থাকে। তখনই সে একটি কাগজের কাপ দেখতে পায়। আসলে সে পানি খেতে চেয়েছিল এবং বলে যে আমরা একটানা কাজ করছিলাম, তাই আমার খুব তৃষ্ণা লেগেছে। সে পানি খেতে নিলে ডিরেক্টর বলে ওটা আমার এটো। এর মধ্যেই লি পানিটুকু খেয়ে নেয় এবং হেসে বলে যে কোনো ব্যাপার না। এরপর বলে এখানকার পানি তো খুব সুস্বাদু। এটা বলার পর সে বাইরে চলে যায়। যাওয়ার সময় সে নিজের কাগজের কাপটিও সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর জু সেখানে আসে এবং জিজ্ঞাসা করে কাজের কি খবর, কাগজের কাপটি কোথায়। লি বলে যে আমি ওটা ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি ডিএনএ এবং অন্য সব পরীক্ষার জন্য। এরপর লি বলে ডিরেক্টর সত্যি এর সাথে জড়িত প্রমাণিত হন, তবে সে কেমন বোধ করছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। তখনই লি বলে আমরা এই মামলাটির ব্যাপারে এত কিছু খুঁজে বেড়াচ্ছি, এর ফল যাই হোক না কেন আপনি ডিরেক্টর তাকে নিশ্চিতভাবে হারাবেন। সে আরো বলে আমার ভয় হচ্ছে আপনি যদি এই সব আমার কারণে শুরু করেন তবে শেষ পর্যন্ত আপনি নিজেই ব্যথা পাবেন, আর আমি আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। জু বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করলে তাতে কি আসে যায়, হ্যাঁ। আর এই সব কিছু তোমার কারণে হচ্ছে না, ভুল ধারণা পুষে রেখো না। আমরা দুজনে কেবল সত্য খুঁজে বের করার চেষ্টা করছি, আর আমাকে আদেশ করো না। এটা শুনে সে কিছুটা সরি ফিল করে আর বলে যে আই এম সরি। সামনে দেখানো হয় যে লি হানের জন্য অপেক্ষা করছে। তখনই সে দৌড়ে কাছে আসে এবং বলে যে দুঃখিত আমার দেরি হয়ে গেল। সে বলে কোনো ব্যাপার না। তখনই সে তার হাত ধরে তাকে সাথে নিয়ে যায়, মানে সেখানে গেম খেলার একটি সুন্দর জায়গায় আসে। তাকে বলে যে এখানে তোমাকে তোমার সব মানসিক চাপ ছেড়ে ফেলতে হবে, এখানে আমাদের শুধু আনন্দই করতে হবে। লি তার ফোনটা দেখতে নিলেই হান তার ফোনটা কেড়ে নেয় এবং বলে যে এই ফোনটা আমি বন্ধ করে দিচ্ছি, আজকে শুধু আনন্দ করবে, কোনো কাজের ব্যাপারে একদমই ভাববে না। এরপর দুজনে অনেক বেশি মজা করে, ডল মেশিন থেকে পুতুল বের করার চেষ্টা করে, মানে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। এরপর দুজনে যখন লিফটে থাকে তখন সে নিজের ফোন চালু করে। হানুল তাকে জিজ্ঞাসা করে যে আজ কি আপনি আমার সাথে রাতের খাবারটা খাবেন। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে। কিন্তু এর অনেকগুলো মেসেজ এসেছে যে তোমার জন্য আমি খুব বেশি চিন্তিত, তোমার কি হয়েছে। আমার সবসময় মনে হয় যে আমার কারণেই তোমার সাথে খারাপ কিছু ঘটে যাচ্ছে। মেসেজটি পড়ার পর লি বলে যে পরের বার আমরা একসাথে ডিনার করব। সে লিফট থেকে বের হয়ে তাকে বিদায় জানায়। লি তার নিজের রুমের দিকে চলে যেতে নিলেই ওখানে জু হাজির হয়। আগে থেকেই সে ওর জন্য অপেক্ষা করছিল, আর হানের সাথে ওকে দেখে অনেক বেশি জেলাস হয়ে পড়ে এবং বলে যে মনে হচ্ছে তুমি ওর সাথে বেশ ভালো সময় কাটিয়েছো, তাই না। আর তুমি আমার ফোনের উত্তর কেন দিলে না। লি বলে আমি হানের সাথে ছিলাম। জু বলে তাহলে ওকে ফোন ধরতে বারণ করেছিল। লি বলে না তেমন কিছু নয়। জু বলে এমন কি ছিল যা আমার দেখা উচিত ছিল না। লি বলে আমরা শুধু অর্কিডে মজা করছিলাম। তখনই জু বলে ঠিক আছে যাও আর বিশ্রাম নাও। এই কথা বলে সে চলে যেতে নিলে লি তার হাত ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে আপনি কি আমার সাথে আসবেন না ভেতরে। তখনই জু বলে যে হাত দিয়ে তুমি মাত্রই ওকে বিদায় জানিয়েছিল, আমি চাই না সে হাত আমাকে স্পর্শ করুক। এই কথা শুনে লি সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে নেয়। জু বলে আমি যাচ্ছি, আমরা যদি আরো বেশি সময় কথা বলি তবে আমার ভয় হচ্ছে তোমার মুখের এই আনন্দটুকু মাটি হয়ে যাবে। এরপর বলে যে দেখো তোমার মুখের দিকে তাকাও, আজ আমি ইতিমধ্যেই তোমার পেছনে অনেক সময় নষ্ট করেছি। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। সে যখন নিজের বাড়ি আসে তখন জুইয়ের পাঠানো মেসেজটি পড়ছিল। তখন সে নিজের বাড়ি না গিয়ে সোজা জুয়ের বাড়ি চলে আসে। সে যখন ডোরবেল বাজায় জু দরজা খোলে এবং বলে আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম, তাহলে আবার আমার পেছনে এখানে কেন এসেছো। লি বলে আমি যদি জানতাম যে আপনি আসবেন তবে আমি হানের সাথে কোথাও যেতাম না। জু বলে তুমি কি শুধু এটা বলার জন্য এখানে এসেছো। আর আমার এই বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই যে তুমি হানের সাথে কতটা সময় কাটিয়েছো। কিন্তু সে তাকে বারণ করে দেয়। জু বলে আজ তোমার অপেক্ষা করতে করতে আমার ধৈর্য আগেই শেষ হয়ে গেছে। যখন জানতে পারলাম তুমি হানুরের সাথে মজা করছো তখন আমার যতটুকু ধৈর্য বাকি ছিল তাও শেষ হয়ে গেল। সে আরো বলে আজ আমাদের দুজনের মধ্যে কোনো কাজ ছিল না, তবু আমি তোমার বাড়ি কেন গেলাম। আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম যে তুমি নিজেই জানো না যে আমি কেন এমনটা করে বসলাম, কিন্তু সত্যিটা হলো আমি কারণটা জানি। আর তুমি তুমি কি জানো তুমি এখানে কেন এসেছো।
সে হ্যাঁ বলে। তখন জু বলে যে আজ তো তোমার সবসময়ের মতো নিজেকে আটকে রাখা উচিত ছিল, বিশেষ করে আজ। যদি চলে যেতে চাও তবে এখনো চলে যাও, আমি বললাম না আজ আমার ধৈর্য পুরোপুরি শেষ হয়ে গেছে। এতটুকু বলে সে ভিতরে চলে যায়। তখন লি দরজা ধরে দাঁড়িয়ে থাকে এবং ভাবে সে ভিতরে যাবে কি যাবে না। এরপর সে যেমনে পা রাখে, জু যেন তার ওপর ভেঙে পড়ে এবং তাকে অনেক প্যাশনেটলি কিস করা শুরু করে। মানে এই মানুষটি এতদিন ধরে অপেক্ষা করছিল। তারপর তাদের বাথরুমের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু রোমান্টিক দৃশ্য দেখানো হয়। পরবর্তীতে সে যখন তার চুল শুকিয়ে দিচ্ছিল তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ঈর্ষা হচ্ছিল যে আমি হানুলের সাথে ছিলাম? জু বলে, তোমার দুজনে কি ডেট করছো? সে তা অস্বীকার করে। রেগে গিয়ে সে বিছানায় গিয়ে বসে পড়ে এবং নিজের ঘুমের ঔষধ খেতে শুরু করে। সে লিকেও একটি ঔষধ দেয়। লি তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি ঘুম আসে না? জু বলে হ্যাঁ, কখনো কখনো ঔষধ খাওয়ার পরেও আসে না। তখন সে লিয়ের রাখা পানিটুকু খেয়েই ওষুধ গিলে নেয়। যখন দুজনে একসাথে শুয়ে থাকে তখন লি তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ডিরেক্টর তাকের কারণে চিন্তিত? সে অস্বীকার করে যে না। সে যেমনই তার দিকে ঘোরে, দুজনের মাথায় মাথায় ঠুকে যায়। তখন জু বলে যে আমার ঘোরার আগে ওদিকে মুখ ঘোরো, নয়তো এখনই মার খাবে। লি বলে যে মিস্টার তাক কি আপনার বাবার মতো ছিলেন না? এরপর জু বলে যে হঠাৎ আমার মনে একটা ভাবনা এলো, হয়তো লি গিলি উয়ং আসলে খুনি নয়। একথা বলে সে ঘুমিয়ে পড়ে। লি তার দিকে তাকিয়ে সে দেখে সে এত গভীর ঘুমে তলিয়ে গেছে যে তার পাশে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন দুজনে একটি মামলার বিষয়ে কথা বলছিল। সে যত প্রমাণ বা এভিডেন্স ছিল একে একে সব প্রমাণ দেখায়, মানে প্রতিটি ঘটনা, প্রতিটি মৃত্যু এবং তার সংগৃহীত সব প্রমাণ। জু বলে, এখন আমরা এই বিষয়ে একমত যে ওই মাদকদ্রব্যটির কারণেই ওর মৃত্যু হয়েছে। তার পেটের ভেতর প্যাকেটটি ফেটে যাওয়ার কারণে এটা হয়েছিল। আর এগুলো কোথা থেকে কেনা হয়েছিল। এরপর জু প্রতিটি মামলার যোগসূত্র মিলিয়ে বুঝিয়ে দেয় যে সে কিভাবে মারা গেছে, কোন ঘটনার সাথে কার সম্পর্ক এবং কিভাবে সব ঘটনা একই সুতোয় গাঁথা। এরপর সে বলে যে জং আর কাম উসং এর হাই স্কুলের সহপাঠী ছিল। এতটুকু বলে সে তার বাবার ছবি দেখায় এবং বলে যে তুমি কি এটা করার জন্য প্রস্তুত? সে হ্যাঁ বলে দেয়। এরপর তারা দুজনে ঠিক আগের মতোই একটি দৃশ্য তৈরি করে, যেমনটা অতীতে ঘটেছিল, যেমনটা ছোটবেলায় ছিল। সে তাকে বলছিল যে এটি কাক উসং এর বাড়ির ঘটনা। তার ছেলে ঘুমাচ্ছিল। সে একজন হাই স্কুলের ছাত্র ছিল। সে দরজা খোলা এবং বন্ধ হওয়ার শব্দ শুনেছিল, মানে পাসকোড দেওয়ার শব্দ। সে বলে দরজা প্রথমবার খোলা এবং বন্ধ হওয়ার শব্দ, পাসকোডের প্রথম শব্দ আসা পর্যন্ত সময়টা ছিল যখন লি গি এবং তার বসের বাড়ি ছেড়ে ফিরে এসেছিল। এরপর সে বলে যে দ্বিতীয়বার পাসকোড টেপা এবং তৃতীয়বার খোলা শব্দ এসেছিল। এই পরিবারের পাসকোড কারা কারা জানতো? লি বলে হয়তো তার ড্রাইভার। এরপর জু বলে যে কাং উসং এর ছেলে তার বাবার চিৎকার পর্যন্ত শুনতে পায়নি। হয়তো আক্রমণ পেছন থেকে করা হয়েছিল এবং চিৎকার করার সুযোগ পর্যন্ত মেলেনি। তার ঘাড়ে আঘাত করা হয়েছিল। লিও ঠিক সেভাবেই করে। লি বলে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল কে জানে, হয়তো সেটি বদলে দেওয়া হয়েছে। জু বলে হয়তো এই দুর্ঘটনাটি উদ্দেশ্যপ্রণীতভাবে ঘটানো হয়েছিল এবং এর ওপর গি এবং এর ডিএনএও পাওয়া গেছে। এরপর বলে যদি কোনো প্রমাণ ফাঁসানোর উদ্দেশ্যে রাখা হয়ে থাকে তবে এ ধরনের প্রমাণের কোনো মূল্য নেই। সে আর বলে আমরা এখানে লি গি ওং এর নির্দোষিতা প্রমাণ করতে আসিনি, আমরা সত্যকে সামনে আনতে এসেছি। লি বলে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। জু বলে এটি যদি আসল খুনি বা আসল অস্ত্র না হতো, মানে সে বলতে চাচ্ছিল যে খুনিকে বলতে চেয়েছিল যে আমি একে মেরেছি, সাহস থাকলে আমাকে ধরে দেখাও। লি বলে হয়তো তার পরিচয় তার স্বাক্ষর হবে। এটা শুনে সে বলে যে কিসের স্বাক্ষর? জু বলে যদি এমনটাই হয় তবে হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্রটি তো তার কাছেই থাকবে শেষ পর্যন্ত, তাই না? হয়তো সে সেটি যত্ন করে রেখে দিয়েছে। এরপর লি বলে যে আমি গিয়ে কি তার সাথে দেখা করব? জু বলে তুমি কেন তার সাথে দেখা করবে? তুমি গি ইওয়াং এর ছেলে, এই কথা বলে দেখা করবে নাকি? সে বলে তুমি আসল পরিচয় বলো আর নাই বলো, এখন আর কোনো ফারাক পড়ে না। শেষমেশে তোমাকে দেখা মাত্রই মেরে ফেলবে। তার জবানবন্দিতে যা লেখা আছে সম্ভবত সেটাই পুরো সত্য, কারণ সে ক্যাসিনো হোটেল প্রজেক্টটি নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। এরপর বলে যে হোটেল প্রজেক্ট থেকে সে বিশাল মুনাফা অর্জন করতে পারত এবং ক্যাসিনো ডিরেক্টরের পদও পেয়ে যেত। সে আরও বলে আমাদের যদি নির্দোষিতা প্রমাণ করতে হলে দুটি বিষয় সমাধান করতে হবে, একটি হলো দরজার পাসকোড এবং অন্যটি ডিএনএ। লি বলে ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক সেই মুহূর্তেই ফরেনসিক ল্যাব থেকে ফোন আসে। তাকে জানানো হয় যে তাদের ডিএনএ মিলছে না। ফোন কেটে যাবার পর লি তাদের জানায় যে তারা বলছে এই ডিএনএতে ছেলে ও বাবার ছেলে সম্পর্ক রয়েছে। জো তখন বলে যে কি, তার কি কোনো ছেলে আছে? দুজনে চমকে যায়। সে বলে সে কি নিজের ছেলেকেও এই মার্ডার কেসের মধ্যে টেনে এনেছে? জো বলে না, ডিএনএ তার ছেলের হতে পারে না। একথা শোনা মাত্রই জোর সেই মেয়েটির কথা মনে পড়ে যে স্কুল জীবনে তার বয়ফ্রেন্ড বা প্রেমিক ছিল। তখনই জো বলে যে হয়তো সে তাদেরই ছেলে। দুজনে একে অপর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। লি বলে হয়তো সেই গাইনোকোলজিস্টই তার ছেলের জন্ম দিয়েছিল। জো বলে যদি তার স্বামীকে জানতে দেওয়া হতো যে তার একটি অবৈধ সন্তান রয়েছে তবে তার কি হতো?
তাকে দেখা মাত্র 3 দিন পরেই মেরে ফেলা হয়েছিল। জু বলে যদি তার উত্তরাধিকারী কেড়ে নেওয়ার ভয় থাকতো তবে তার কাছে এই সমস্ত মানুষকে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, আর তার বিরুদ্ধে আমাদের ওয়ারেন্ট জারি করতে হবে। সে বলে যে তার আইনজীবী জানিয়েছে যে সে জিজ্ঞাসাবাদের জন্য রাজি হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তারা একে একে অনেক প্রশ্ন করে। সে বলে তোমার কি বদির নাকি? আমি কতবার বলেছি যে আমি কিছুই জানি না। তখনই লি বলে যে তার ছেলের বিষয়টি উত্থাপন করলে হয়তো সে কিছু বলবে, কিন্তু জু বারণ করে দেয়। তখন সেই মেয়েটি ধূমপানের অনুমতি চায়। অন্যদিকে লি এবং হানিউল ড্রিঙ্ক বা পানীয় নিয়ে কথা বলছিল। সে জিজ্ঞাসা করে ওই ছেলেটির কোনো খবর পাওয়া গেল? সে বলে না। অন্য প্রান্তে জু এবং তার বন্ধু লিফটের কথা বলতে বলতে আসছিল। তারা জানায় আমরা জানতে পেরেছি যে একটি ছেলেও আছে এবং লাশ ফেলার জায়গায় সেই ছেলের ডিএনএ পাওয়া গেছে। তার বন্ধু বলে কি, তার ছেলেও আছে? কি আপদ একটা ঝামেলা শেষ হয় না তো আরেকটা সামনে চলে আসে। এদিকে হানিউল তাকে জিজ্ঞাসা করে আপনি আর মিস্টার জু কি সবসময় একসাথে থাকেন? আপনারা দুজন কি ডেট করছেন? সে সঙ্গে সঙ্গে অস্বীকার করে এবং বলে আমি অফিসের প্রেম ভালোবাসা একদমই পছন্দ করি না। তখনই সেখানে জু এবং তার বন্ধু চলে আসে। তার বন্ধু বলে তুমি কার সাথে ডেট করছো, আমাদেরকেও বলো না ভাই। এরপর সে বলে যে কারো কি এখানে ডেট করার সময় আছে? তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। কিন্তু জু যখন যাচ্ছিল হানিউল তাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সে যখন ওটা পান করতে যাচ্ছিল জু আচমকা ওটা কেড়ে নিয়ে নিজে খেয়ে নেয়। জু এরপরে বলে তোমার বাবা মা কি তোমার শেখায়নি যে অপরিচিতদের কাছ থেকে কিছু নিতে নেই? লি বলে সে আবার অপরিচিত নয় তো। জু বলে তোমরা দুজনে তো একবার ডেটেও গিয়েছো। তুমি বলছো অফিস রোমান্স তোমার পছন্দ নয়, অথচ এখানে একই অফিসে দুজন মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছ। সে বাইরে চলে আসে। লি বলে আমি বললাম না, আপনি হয়তো কিছু ভুল বুঝছেন। জু বলে তাহলে বলো আমরা কবে ডেটে যাচ্ছি? তখনই লির নজর সে মেয়েটির উপর পড়ে। জু বলে এখন প্রসঙ্গ বদলানোর চেষ্টা করো না। লি বলে না, ওখানে ও বসে আছে। জু বলে হ্যাঁ তো কি হয়েছে? সে বলে সে ধূমপান করছে। তখন জু বলে যে হ্যাঁ সে তো অনুমতি নিয়েছে। লি তখন বলে না, আসলে সে বেপিং করছে, বাষ্প নিচ্ছে, মানে ওই বাষ্পে কোনো গড়বড় ছিল। এটা শোনো মাত্রই তারা দুজনে তার দিকে তাকায়। এরপর তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য বসানো হয়। জু বলে কিন্তু যদি কোনো ঘনীভূত নিকোটিন সরাসরি শরীরে ইনজেক্ট করা হয়ে থাকে তবে তা সম্পূর্ণ আলাদা হবে। এরপর জু বলে যে চলো ওকে একটু উস্কে দেওয়া যাক। তারপর সে জিজ্ঞাসা করার জন্য সামনে বসে এবং একটি ছবি দেখায়। জিজ্ঞাসা করে তুমি কি এই লোকটিকে চেনো? সে অস্বীকার করে। জু জিজ্ঞাসা করে তুমি কি জানো তার মৃত্যু কিভাবে হয়েছে? সে বলে যদি আমি জানতাম তবে আমি তোমার চেয়ারে বসে থাকতাম, এখানে নয়। জু বলে তুমি কি কখনো মাদক নিয়েছো? আর তুমি কি রাশিয়ার সেই কোরিয়ান নাগরিকের কাছ থেকে এই সব কিছু কিনেছিলে? সে অস্বীকার করে। মেয়েটি বলে তোমরা আসলে কি চাও, আমি তাকে মেরেছি এটা বলবো? জু বলে যদি এমনটা হতো তবে আমাদের জন্য ভালোই হতো, কিন্তু আফসোস যে তেমনটা হয়নি। সে বলে তার পেটের ভেতর ওই থলিটি ফেটে যাওয়ার কারণে এটা হয়েছিল। শুনে সে চমকে যায়। জু বলে কিন্তু যদি কেউ তার গলায় ওই সিরিঞ্জ ফুটিয়ে দিয়ে থাকে তাহলে? এখন ভুলবশত এটা ধরে নেওয়া হয়েছে যে তার মৃত্যু অস্বাভাবিকভাবেই হয়েছে। মেয়েটি বলে তোমরা আমাকে এই সব কিছু কেন জিজ্ঞাসা করছো? জো বলে তুমি কি কিমের লাশ গুম করেছো? 7 বছর আগে তোমার স্বামী এবং কিম জং খানের মৃত্যু হয়েছিল। তার মৃত্যু কি কোনো রোগে হয়েছিল? সে ঘাবড়ে যায়। জো বলে শুধু হ্যাঁ বা নাতে উত্তর দাও। সে আরও বলে যে তুমি কি জানো তোমার পুরনো গাইনোকোলজিস্টের মৃত্যুর মাত্র 3 দিন পরেই হয়েছিল? এটা শুনে সে আরও বেশি রেগে যায়। জো তখন বলে যে এটা কি তোমার ছেলের বাবা নয়? তখন মেয়েটি বলে তুমি যদি আর একটা শব্দ উচ্চারণ করো তবে তোমার মুখ আমি ভেঙে দেবো। মানে অবশেষে সে অনেক বেশি রেগে যায়। তখন যে বলতে শুরু করে যে 7 বছর আগে তোমার স্বামী কোন কারণ ছাড়াই মারা গেল, গাইনোকোলজিস্টও মারা গেল, আর তুমি বলছো তোমার কোনো ছেলেই নেই। ও তুমি তো অস্বীকার করছো, অথচ লাশ গুম করার কাজে তোমারই সাহায্য করা হয়েছিল। এটা শোনা মাত্রই সে নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জুয়ের উপর চড়াও হয়। মানে তাকে হুমকি দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখনই জু বলে একে হেফাজতে নিয়ে যাও, কারণ সে একজন প্রসিকিউটরের ওপর হামলা করেছে। আর সে চিৎকার করতে থাকে। সামনে দেখানো হয় যে জু তার অফিসে কাজ করছে। তার নজর লিয়ের ওপর পড়ে। সে খুব গভীর ভাবনায় মগ্ন ছিল। সে তার কাছে আসে এবং বলে তুমি এত কি ভাবছো? লি বলে তাকে কিছুটা স্যাড মনে হচ্ছিল। ওটা এমন এক ভালোবাসা ছিল যা কখনো পূর্ণতা পাওয়ার ছিল না। নিজের ছেলেকে পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে বড় করছে। জু বলে ওভাবে ভেবো না, আর আমাদের কাছে ভাবার মতো এত সময়ও থাকে না। জু বলে চলো যাওয়া যাক। সে যাওয়ার জন্য দাঁড়ানো মাত্রই জু তাকে বেঞ্চের ওপর ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। তার চোখের দিকে তাকিয়ে বলে আজ তোমার বাড়ি চলো। লি বলে আমার বাড়ি? সে বলে হ্যাঁ, তোমার ওখানে সাউন্ড প্রুফিং এত ভালো না। তারপর তার চোখের দিকে তাকিয়ে বলে যদি তোমার মুখ থেকে সামান্যতম শব্দও বের হয় তবে বুঝে নিও বাছা যে তুমি শেষ। একথা বলে সে তাকে কিস করা শুরু করে। ও মাই গড, মানে এভাবে কিস করলে কার মুখ থেকে শব্দ বের হবে না ভাই? তার মুখ থেকে শব্দ বের হয়ে যায়। জু বলে আমি বলেছিলাম না যদি শব্দ বের হয় তবে তুমি শেষ। এরপর সে আবারও ওকে কিস করে সেখান থেকে চলে যায়। আর তখনই সে পার্কিংয়ে বলে যদি কেউ আমাদের একসাথে দেখে ফেলে তবে লোক কানাকানি করবে। জু বলে তোমার মাথায় চলছেটা কি? এর মধ্যেই সেখানে সেই জোন মেয়েটা চলে আসে এবং তার হাত ধরে ফেলে। সে বলে এটা কতটা অন্যায় তাই না? শুধু তোমরাই আমার ব্যাপারে এত কিছু খুঁজে বেড়াও। জু বলে
আমরা তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চাই না, আমরা শুধু আমাদের কাজ করছি। কিন্তু মেয়েটি তার হাত ধরে ফেলে এবং হাসতে শুরু করে। সে বলে, দেখো, ওর মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আমি তোমাদের দুজনের সব তথ্য ফাঁস করে দেব, যা তোমার থেকে লুকানো হয়েছে। এরপর সে লিকে বলে যে, তুমি তো লি গি ইউং এর ছেলে, তাই না? জু বলে, আমি এখনই পুলিশ ডাকছি। সে হাহা করে হাসতে শুরু করে এবং বলে, তাহলে তোমরা আগে থেকে এই বিষয়টি জানতে। তারপর আবারও হাসতে শুরু করে। লি যখনই চলে যেতে উদ্যত হয়, সে তাকে আবার বলে, তুমি কি বোকা? তুমি কি ওর সবচেয়ে বড় রহস্যটা জানো? সে পাগলের মতো হাসতে থাকে এবং বলে যে, তুমি কি জানো না? তুমি কি সত্য জানতে চাও না? ভয় পাচ্ছ? সে পাগলের মতো আরো জোরে হাসতে থাকে। জু বুঝতে পারে এবং সে বলে যে, সে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখনই সে তার কাছে এসে বলে যে, তুমি লি গিয়ং এর ছেলে, তাই না? সে বলে, হ্যাঁ। তখন সে আবার উচ্চস্বরে হাসতে থাকে এবং বলে যে, তাহলে এটি আসলে কার ছেলে? তুমি কি জানো না তুমি কতটা মূর্খ? যদি দুনিয়া নাও জানে, তবুও তোমার জানা উচিত ছিল। এটা শুনে জু লিয়ের কানে হাত দিয়ে চেপে ধরে এবং বলে, ওর কথা শোনো না। কিন্তু লি তাদের কথা শোনার জন্য তার হাত সরিয়ে দেয়। এটা শোনার সাথে সাথেই লি একবার স্তব্ধ হয়ে যায় এবং তার দিকে তাকাতে থাকে। লি বলে, আপনি কি কাংতে চাং? মেয়েটি জোরে জোরে হাসতে থাকে এবং বলে যে, হ্যাঁ, এটাই সে। সে কাং উসাং এবং কাং উসাংকে তোমার বাবা হত্যা করেছিল। এটি তারই ছিল। সে ক্রমাগত তাকে উস্কে দিতে থাকে এবং বলে, তোমাকে বলেনি বুঝি? তাহলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবেই তার কাছাকাছি গিয়েছিলে? সে কথা দিয়ে বলে, কেমন লাগছে এখন? তোমরা তো আমার রহস্য খুঁজতে ব্যস্ত ছিলে, তাই না? এবার বলো, তোমার কেমন অনুভূতি হচ্ছে? একজন খুনির ছেলে আর একজন ভিকটিমের ছেলে। জু তার দিকে তাকালে সে বলে যে, ও, এত চুপ কেন তুমি? তখন সে আরো বেশি বলতে শুরু করে যে, তুমি যখন তোমার বাবা কাঙ্গুর সঙ্গে লাশ দেখেছিলে, তখনও কি তোমার মুখে এই একই এক্সপ্রেশন ছিল? তখনও কি তুমি কিছু বলতে পারোনি, তাই না? তুমি তখনও কাপুরুষই ছিলে। এটা শুনে লি পুরোপুরি ভেঙে পড়ে। তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে শুরু করে। জু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে একটি কথাও শোনে না, বরং সেখান থেকে চলে যায়। কিন্তু মেয়েটি তখনও চুপ করছিল না। সে বলছিল, ও, তুমি তোমার বাবার ছায়া নিয়ে আর কতদিন লুকিয়ে থাকবে? আর আমরা সবাই এই সত্য আগে থেকেই জানতাম। এটা শুনে লি এতটাই ভেঙে পড়ে যে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগে থাকে, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।